নমস্কার, নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে একবার দেখে রাখতে চাইবো কলকাতা আজ কি থাকছে। নজরে কোটি, গ্রেপ্তার যুবনেতা, উত্তপ্ত ভাঙড়, ধর্মতলায় ধুন্ধুমার, বিজেপির রোল মডেল মমতা, বামে না নয় রামের, ফিরহাদকে টাস্ক মমতার। প্রথমেই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার আজ দুপুর এবং বিকেলের ছবিটা আপনাদের একবার দেখাতে চাইব। তার কারণ ভাঙড়ের আজ যখন ধর্মতলায় এসে পড়ল তখন ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ কর্মীদের অবস্থান তুলতে পুলিশের লাঠি চার্জ দেখুন। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি ধর্মতলা থেকে রয়েছে। ধর্মতলার আজ দুপুরের ছবিটা একবার তোমার মাধ্যমে জেনে নিতে চাইবো অর্পিতা। তার আগে পর্যন্ত যে ছবি সবচেয়ে ভাবাচ্ছিল বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ফুটে উঠছিল সে ছবি ভাঙড়ের, এবং তারপর ধর্মতলার যে ছবি রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, সেখানে ঠিক কি কারণে কিভাবে এই ছবির সূত্রপাত? দেখো, ভাঙড়ের আজ একেবারে বলা যায় শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলায় আজ এসে সেই পড়লো। তার কারণ আজকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আজকে এখানে আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস সেই সমাবেশ আজকে চলছিল, কিন্তু এই নওশাদ সিদ্দিকীর উপর দুপুরবেলায় যেহেতু তার উপরে একেবারে তার গাড়ি ভাঙচুর করা হয়, তিনি আহত হন এবং সেই ঘটনার প্রতিবাদে নওশাদ সিদ্দিকী আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার যে প্রাণকেন্দ্র সেখানে হাজারো কর্মী সমর্থকদের নিয়ে বসে পড়েন এবং তাতেই কার্যত চারিদিক অবরুদ্ধ হয়ে যায়। এই অবরুদ্ধ পরিস্থিতিতে কলকাতা পুলিশের বিশাল টিম, ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ এবং ডিসি নর্থ সহ লালবাজারের গোটা টিম যখন এখানে চলে আসে, পুলিশকে দেখে তারা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং পুলিশকে লক্ষ্য করে তারা গার্ডরেল, ইট, পাথর, লোহার রড, বিভিন্ন জিনিস তারা ছুটতে থাকে এবং মুহুর্মুহু শুধুমাত্র একদিক থেকে নয়, তাদের সেই সমাবেশ ছিল, আইএসএফ দের সমাবেশ ছিল রানী রাসমণির দিকে, কিন্তু রানী রাসমণি, ধর্মতলা, ডরিনা ক্রসিং এবং গ্র্যান্ডের দিক থেকে যে আসার পথ, চারিদিক থেকে তারা অ্যাটাক করতে শুরু করে। গোটা চত্বর নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ তখন জমায়েতকারীদের সেখান থেকে সরানোর জন্য কার্যত তারা কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হন এবং পুলিশের যে টিয়ার গ্যাস, সেই টিয়ার গ্যাস মুহুর্মুহু প্রায় 10 থেকে 15টারও বেশি টিয়ার গ্যাস ছোড়া হয়, তাতেই কিন্তু পুরোপুরি ধোঁয়ায় ঢেকে যায় ধর্মতলা চত্বর এবং সেই সময়তে হুড়োহুড়ি, চারিদিকে লন্ডভন্ড পরিস্থিতি, পুলিশের কর্মীরা আহত হন। ডিসি সেন্ট্রাল থেকে শুরু করে ডিসি সাউথ সবাই ঘটনাস্থলে ছিলেন। ডিসি সাউথ তিনি কিছুটা আহত হয়েছেন। বর্তমানে জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা তিনি এসেছেন। এই যে তোমাকে দেখাচ্ছি ছবিটা, মেট্রো চ্যানেলের কন্ট্রোল পোস্ট, এখানেও বিক্ষোভকারীরা আসে এবং আসার পরে মুহুর্মুহু যখন চারিদিক থেকে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নেয়, সেইখানে এই কন্ট্রোল পোস্টের অর্থাৎ এই মেট্রো চ্যানেলের যে কন্ট্রোল পোস্ট যেটা রয়েছে, যেটা কিনা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত, সেখানে তার ভেতরেও কিন্তু এই সমস্ত পুরোপুরি কাঁচের জানলায় ইট মেরে, পাথর দিয়ে, লাঠি থেকে শুরু করে ভারী রড, সেই সমস্ত কিছু কিন্তু ছুঁড়ে ফেলা হয় এবং তার ভেতরে এই কন্ট্রোল পোস্টের ভেতরেও কিন্তু সমস্ত জিনিস তছনছ করে দেওয়া হয়। আমরা দেখেছি সেই ছবি চোখের সামনে। এই ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজন আইএসএফ সমর্থককে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও আটক করা হয়েছে। কিন্তু এই যে ছবি, এই ছবির প্রেক্ষাপট অন্য কোথাও। এই ছবির শুরুটা ভাঙড় থেকে, হাতিশাল মোড় ভাঙড়ের, সেই ছবিটা এবার আপনাদের দেখাতে চাইবো আজ সকালে, যেখানে হামলা পাল্টা হামলার অভিযোগ উঠছে। দুপক্ষ একে অপরের দিকে ইট বৃষ্টি, বোমা ফাটার আওয়াজ পাওয়া গিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন আনে, তারপরে দেখা গেল অবস্থানে বসেছেন সেখানে আরাবুল এবং
কাইজার অবস্থানে বসেছেন। তারা দাবি করছেন আইএসএফ হামলা চালিয়েছে। নওশাদ সিদ্দিকী দাবি করছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল, হামলা চালানো হয়েছে তৃণমূলের দিক থেকে। এরপর থেকে এলাকা পুরো থমথমে। কল্যাণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, কল্যাণের সঙ্গে একবার কথা বলে জেনে নিতে চাইব। কল্যাণ, এখনো আমি দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? এলাকার কি পরিস্থিতি? দুপক্ষ দুদিকে যুযুধান। আজ দুপুরে যে ছবি আমরা দেখেছিলাম, একেবারেই আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে প্রথমেই দেখাতে বলবো, এই রাস্তা দিয়েই কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থক তারা ভাঙড়ের দিকে ফিরবে। যেহেতু তারা কলকাতার উদ্দেশ্যে গিয়েছিল, কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা এই হাতিশালা মোড়, আর এই হাতিশালা মোড় দিয়েই কিন্তু নিউ টাউন হয়ে কলকাতা সহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় যাওয়া যায়। ধর্মতলাতে যেখানে আইএসএফ এর আজকে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠাতা দিবসেই কিন্তু আইএসএফ কর্মীরা যাচ্ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে রয়েছে। কারণ এই দিক দিয়েই আইএসএফ কর্মী সমর্থকরা আসবে। তারা যদি পুনরায় কোনো রকম ঝামেলা অশান্তি পাকানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের এখান থেকে লাঠিচার্জ বা কাঁদানে গাছে সেল পাঠিয়ে তাদের ছত্রভঙ্গ করার সমস্ত রকম কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে পুলিশ কর্মীরা। এখনো পর্যন্ত আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো গাড়ি এই হাতিশালা মোড় দিয়ে ফিরেনি। তবে পুলিশ চেষ্টা চালাচ্ছে যে সমস্ত গাড়ি কলকাতার উদ্দেশ্যে গিয়েছিল সেই গাড়িগুলি কোনোভাবে যদি হাতিশালা মোড় বাদ দিয়ে যদি চীনা পার্ক বা বাসন্তী হাইওয়ে দিয়ে যদি পাঠানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করছে। কিন্তু যেভাবে কলকাতাতেও আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের রণক্ষেত্রে চেয়ার নিয়েছিল, সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরা পার্সন, আমাদের যারা রিপোর্টার ছিল তারা তুলে ধরেছে। সেই ছবির পর আইএসএফ যে সমস্ত গাড়ি গিয়েছিল কলকাতা থেকে, তারা কিন্তু রীতিমতন কলকাতার ভিতরেই ছত্রভঙ্গ হয়ে রয়েছে। ফলে যেভাবে দলবদ্ধভাবে আইএসএফ কর্মীরা কলকাতার উদ্দেশ্যে গিয়েছিল, এখন সেইভাবে দলবদ্ধভাবে নেই। ফলে তারা দলবদ্ধ হবে, তারপরেই কিন্তু একসঙ্গেই ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দেবে। ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা তখন নতুন করে যাতে অশান্তি না হয় কল্যাণ, তার জন্যই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং দিনের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, তা হলো তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ, যাকে ইডি অ্যারেস্ট করেছে এবং ৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতেই তাকে থাকতে হবে। নিউ টাউনের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২৪ ঘন্টা ধরে তল্লাশি চলেছে এবং সেখান থেকে শিক্ষা দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে দাবি করছে ইডি। প্রায় ২৪ ঘন্টা ধরে জোড়া ফ্ল্যাটে তল্লাশি, দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এরপরে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সূত্রের খবর, নথিপত্রে অসঙ্গতির জন্যই কুন্তলকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রের দাবি, কুন্তলের ফ্ল্যাট থেকে একাধিক সম্পত্তির নথি উদ্ধার হয় যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমনকি কুন্তল তদন্তে সহযোগিতা করছিলেন না। ইডি সূত্রের দাবি, এই কারণেই গ্রেপ্তার করা হয়েছে হুগলির যুব তৃণমূল নেতাকে। গ্রেপ্তার করার পরেই কুন্তল ঘোষকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যান ইডি আধিকারিকরা। নিউ টাউনে অভিজাত আবাসন, এই আবাসনেই তৃণমূলের যুবনেতা দুটি ফ্ল্যাট, ফ্ল্যাট নাম্বার ৯০৩ এবং ৯০৯। শুক্রবার সকাল ৭:৩০ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জনের প্রতিনিধি দল হানা দেয় তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাটে। শুরু হয় ম্যারাথন তল্লাশি। রাতভর তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে শনিবার সকাল ৮টা নাগাদ কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, কুন্তলের ফ্ল্যাটে মিলেছে বহু গুরুত্বপূর্ণ নথি। উদ্ধার হয়েছে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নথি, মিলেছে একাধিক জমির দলিল, একাধিক অ্যাডমিট কার্ড, মিলেছে ব্যাংকের লেনদেনের কাগজও। নথি নেই এমন অ্যাকাউন্টের এটিএম কার্ডও নাকি মিলেছে কুন্তলের ফ্ল্যাটে। সূত্রের খবর, কুন্তল তাপসের মধ্যে আর্থিক লেনদেনের নথিও পেয়েছে ইডি। আর সেই সব নথি নিয়ে জিজ্ঞাসাবাদে কুন্তল অসহযোগিতা করছিলেন বলেই অভিযোগ। কুন্তলের সূত্র ধরে খোঁজ মিলেছে তৃণমূলের আরেক যুবনেতার, তার নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়। হুগলির বলাগড়ের এই নেতা কুন্তলের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইডির অভিযোগ, কুন্তলের মতো শান্তনুও চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন। শুক্রবার বলাগড়ে শান্তনুর বাড়িতেও হানা দেয় ইডি। নিউজ 18 বাংলা। এর আগে একবার অমিত শাহ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম দেখে শিখতে হবে। আর যখন কিভাবে ভোটে এগোনো হবে এই নিয়ে পর্যালোচনা চলছে, তখন দিলীপ শুভেন্দুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। বিরোধীদের কীরকমভাবে রাজনীতি করা উচিত তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে তা বোঝানোর চেষ্টা। তাহলে কি ধরে নিতে হবে যে এবার
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়তে গেলে বিজেপির রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জিও সিঙ্গুর থেকে আরম্ভ করে নন্দীগ্রাম বিভিন্ন আন্দোলন করেছেন, তারপরে উনি ভিজিবল হয়েছেন। লোক তাকে মনে করেছে যে এই স্বৈরাচারীদের সরাতে পারবে, তাই ভোট দিয়েছে। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মোকাবিলা করতে বিজেপির রোল মডেল কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উস্কে দিল বঙ্গ বিজেপির নেতাদের একের পর এক মন্তব্য। সূত্রের খবর, শুক্রবার দুর্গাপুরে বিজেপি রাজ্য কমিটির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুর নন্দীগ্রামকে গণ আন্দোলনে রূপ দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্যই মমতার সাফল্য। ঘরে বসে বৈঠক করলে বিরোধী হওয়া যায় না। 21শে বঙ্গজয়ের স্বপ্ন নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, সেই স্বপ্নভঙ্গ তো হয়েইছে। উল্টে একের পর এক নির্বাচনে পশ্চিমবঙ্গে পরাজয়ের মুখ দেখতে হয়েছে পদ্ম শিবিরকে। এই পরিস্থিতিতে কোন দলে বিদ্ধ দলকে চাঙ্গা করতে সম্প্রতি রাজ্যে এসে ভোকাল টনিক দেন অমিত শাহ। দলের নেতাদের লড়াইয়ের পাঠ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদাহরণ হিসেবে তুলে ধরেন মোদীর সেনাপতিও। বলেন, বিরোধী আসনে থাকলে অনেক মার খেতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো একসময় তৃণমূলের একমাত্র সাংসদ ছিলেন, সেখান থেকে লড়াই করে এত দূর এসেছেন মমতা। 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। শাহের পর এবার শুভেন্দু দিলীপ। যারা এখানে ক্ষমতায় এসছে আন্দোলনের মাধ্যমে এসছে, সে যেন সংগঠনের সঙ্গে সঙ্গে আন্দোলন দুটোই সঙ্গে সঙ্গে চলবে, দুটোই পরিপূরক। মমতা ব্যানার্জি খালি নয়, কংগ্রেসের কথা বলেছেন যে এখানে যে স্বদেশী আন্দোলন চলেছে ইংরেজের বিরুদ্ধে, তার ফলে ক্ষমতায় এসছে কংগ্রেস। তারপরে খাদ্য আন্দোলন থেকে অন্যান্য তেভাগা আন্দোলন কমিউনিস্টরা করেছে, ফলে লোক তাদের সঙ্গে থেকে তারা ক্ষমতায় এসছে। মমতা ব্যানার্জিও সিঙ্গুর থেকে আরম্ভ করে নন্দীগ্রাম বিভিন্ন আন্দোলন করেছেন, তার ফলে উনি ভিজিবল হয়েছেন। লোক তাকে মনে করেছে যে এই স্বৈরাচারীদের সরাতে পারবে, তাই ভোট দিয়েছে। এটা বাস্তব, এটা তো মুখ থেকে বেরিয়ে যাবেই যে গণ আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। তো সেটা যতই কুৎসা করতে যান, আপনাকে যদি কোনো সৎ রাজনৈতিক মূল্যায়ন কোথাও বের করতে হয়, তাহলে তো সেটা অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে যাবেই। কমাস পরেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন, তার আগে শুভেন্দু দিলীপের এই মন্তব্য ঘিরে সরগরম রাজনীতি। নিউজ 18 বাংলা। 2021 ভোটের আগে যখনই কেন্দ্রীয় নেতারা এসেছেন, তখনই বিজেপির কেন্দ্রীয় নেতারা বলেছেন আব কি বার 200 পার, কিন্তু ভরাডুবি হয়েছে 2021-এ। তাহলে এবার বারবার গণ আন্দোলনের কথা কেন শোনা যাচ্ছে বঙ্গ বিজেপি নেতাদের মুখে? তাহলে কি এবার দিলীপ শুভেন্দুর গণ আন্দোলন দেওয়াই অন্তত আগামী ভোটগুলোর জন্য? কেমন হওয়া উচিত বিরোধী দলের ভূমিকা? বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে দলকে বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। কিন্তু কেন এই বার্তা দিতে হলো বঙ্গ বিজেপির নেতাদের? 21-এর বিধানসভা ভোটে বিজেপির বঙ্গজয়ের স্বপ্ন ভঙ্গ হয়, তারপর থেকে একের পর এক ভোট হয়েছে, মুখ থুবড়ে পড়েছে পদ্ম ব্রিগেড। কলকাতা পুরো ভোটে 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র 3টি ওয়ার্ড। চন্দননগর ও বিধাননগর পুরো ভোটে খাতাই খুলতে পারেনি বিজেপি। মুখ ফিরিয়েছে আসানসোল, শিলিগুড়ি পুরসভাও। রাজ্য জুড়ে হওয়া পুরো ভোটে একটি পুরসভাও দখল করতে পারেনি বিজেপি। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনেও পদ্মের হাল বেহাল। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 3য় স্থানে বিজেপি। আসানসোল লোকসভা উপনির্বাচনেও বিপর্যস্ত বিজেপি। আসানসোল ছিনিয়ে নেয় তৃণমূল। কমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, 24-এ লোকসভার লড়াই। অনেকের মতে তার আগে দলকে একজোট করে লড়াইয়ে নামানোই এখন বঙ্গ বিজেপির নেতাদের অন্যতম চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, যেখান থেকে আবার আগামী ভোটে রামবাম জোট তত্ত্ব উস্কে উঠছে। আমরা কোনো পার্টির সাথে জোটে যাচ্ছি না, নিচু তলায় কর্মীরা যেরকম করার করবে, সেখানে তো কারো কন্ট্রোল থাকে না। নন্দকুমার থেকে মহিষাদল, সম্প্রতি একাধিক সমবায় নির্বাচনে নিচু তলায় রামবাম জোট হয়, তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা। তবে কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নন্দকুমারকেই মডেল করবে বিরোধীরা? জল্পনা আরও উস্কে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুঝিয়ে দিলেন নিচু তলায় জোট হলে তাঁদের কোনো আপত্তি নেই। আমরা কোনো পার্টির সাথে জোটে যাচ্ছি না, নিচু তলায় কর্মীরা যেরকম করার করবে,
সেখানে তো কারো কন্ট্রোল থাকে না, কিন্তু বিজেপি লিড করবে, কারণ পদ্মফুল বিজেপি প্রধান বিরোধী দল, বিজেপি সামনে থাকবে, তার পেছনে সবাই একত্রিত হলে হবে, কোনো অসুবিধা নেই। সম্প্রতি বামেদের প্রশংসা শোনা যায় বঙ্গ বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। বামপন্থীরা সবাই খারাপ নয়, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নিচুতলায় বিজেপি তো নেই, উঠে গেছে, আর কি এইসব লাভ কি? বিজেপি একটা দেউলিয়া দল, এইসব জোট ফোট এর ওর হাত ধরা ছাড়া কি করে হবে? কোনো নীতি আছে নাকি? বিজেপি, সিপিএম, কংগ্রেস এ তো হাতে হাত ধরেই চলছে, কারোরই কোনো লোকজন নেই, প্রত্যেকে নিজেকে ধরে ধরে বাঁচতে চাইছে। কমাস পরেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে নানা জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি। নিউজ 18 বাংলা। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम? मेरा नहीं। রাজ্যের বিভিন্ন পুরসভার যে মানুষরা রয়েছেন তারা পুরো পরিষেবা কেমন পাচ্ছেন তা জানতে এবার ফিরহাদ হাকিমকে টাস্ক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পুরো পরিষেবা, কোন বিভিন্ন জায়গার পুরো পরিষেবা তিনি ঘুরে দেখবেন। যেমন ফিরহাদ হাকিম আজ গেলেন নদিয়ায়। পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে যাচ্ছেন দিদির দূতেরা। পঞ্চায়েতের পাশাপাশি তৃণমূল পাখির চোখ করছে 24-এর লোকসভা নির্বাচনকেও। উন্নয়নের অস্ত্রে শান দিতে এখন থেকে ময়দানে রাজ্যের শাসক দল। ফিরহাদ হাকিমকে টাস্ক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরো এলাকাগুলিতে কতটা কাজ হয়েছে, পুরো পরিষেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, পুরসভাগুলি ঘুরে দেখে খোঁজ খবর নেবেন ফিরহাদ। জেলায় জেলায় ঘুরবেন তিনি। শনিবার গেলেন নদিয়ার রানাঘাট পুরসভায়। দাদা, বিভিন্ন পৌরসভায় আপনি যাচ্ছেন, মূলত কিসের ওপর জোর দেবেন? না, ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপমেন্ট দেখতে যাচ্ছি। বিভিন্ন অনেকগুলো স্কিম হয়ে রয়েছে, সেই স্কিমগুলো ডেভেলপমেন্ট দেখতে যাচ্ছি। 21-এর বিধানসভা ভোটে নদিয়ার পুরসভা এলাকায় ছিল গেরুয়া দাপট। বিধানসভা ভোটের ফলের নিরিখে 11টি পুরসভার মধ্যে 10টিতেই এগিয়েছিল বিজেপি, মাত্র একটিতে এগিয়েছিল তৃণমূল। কিন্তু গত বছর পুরো ভোটে সেই ফল উল্টে যায়। 11টির মধ্যে 10টিতেই জয়ী হয় তৃণমূল। একমাত্র তাহিরপুর পুরসভা দখল করে সিপিআইএম। খাতা খুলতে পারেনি বিজেপি। এই সাফল্যকেই ধরে রাখতে চায় ঘাসফুল শিবির। তাই ফিরহাদের টাস্ক শুরু নদিয়া থেকে। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।